তো আজকে আমাদের সর্বশেষ লেকচার আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলে লেকচার 10 আপনারা বোধহয় সবাই দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং, লাস্ট লেকচার আমাদের এই সেমিস্টারের জন্য। তো এইটা সম্পর্কে আজকে আমরা একটু কথা বলবো। স্যার ক্লাস টেস্টের জন্য, হ্যাঁ ক্লাস টেস্টের জন্য আমি আবারও বলছি যে টাইম দেওয়া হয়েছে আমাদের ক্লাসের সময়, সেই সময়ই হবে, এর কোনো ব্যত্যয় হবে না, ঠিক আছে? ওকে, আব্দুল সামাদ প্রশ্নটি করেছেন। ঠিক আছে, আমরা ক্লাসটি শুরু করি। ওকে, আরো যদি কোনো প্রশ্ন থাকে আমরা ক্লাসের পর সেগুলো নিয়ে কথা বলবো, যেহেতু আজকে আমাদের টাইম লিমিট নেই যে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে এরকম, তো তারপর আমরা চেষ্টা করব। ওকে, আজকের লেকচারটি ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং, আপনারা আছেন বোধহয় এবং শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো বোধহয়, না? তো জি স্যার। এখানে প্রথমে কিছু ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অর্থাৎ প্রোডাক্ট স্টক করে রাখা হয়েছে, অর্থাৎ যেখানে বড় বড় কিছু স্টোরেজ ট্যাঙ্কে করে, আর পরে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রাক দেখছি বা প্যালেট, যাকে প্যালেট ট্রাক বলবো। পরে এখানে আমরা আরেকজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখছি, যিনি একটা মেকানিক্যাল ডিভাইসের সাহায্যে এটাকে বক্সটাকে নিয়ে যাচ্ছে। তো যান্ত্রিক সুবিধা সে এখানে উপভোগ করছে, যে একা হয়তো সে 3টে নিয়ে যেতে পারতো না, বাট এখানে এ ধরনের যান্ত্রিক সুবিধার কারণে কিন্তু সে 3টা একসাথে নিয়ে যেতে পারছে। তো যাই হোক, আজকের লেকচারটি হচ্ছে ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং। আমরা এতদিন ধরে অনেকগুলো বিষয় নিয়ে প্রোডাকশন প্ল্যানিং এ আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা পার্চেসিং সম্পর্কে আলোচনা করছিলাম, যে কিভাবে কিনবো এবং সেই কেনাটা কোথায় কিভাবে হবে। তো আমরা যখন আমাদের ম্যাটেরিয়ালস গুলো কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পর সেগুলোকে তো আসলে আমাদের স্টোরেজ করতে হয়, বা আমাদের যে গোডাউন বলি আমরা, তাই না, যে স্টোরেজ হাউসটাকে, যে ইনভেন্টরি আমরা বলি, সেই ইনভেন্টরি গুলোকে নিয়ে এসে তো সেগুলোকে রাখতে হবে। তো রাখতে গেলে দেখা যায় যে আপনার যখন কিনে নিয়ে আসতেছেন বাইরে থেকে, তখন সেটি যে কোনো মাধ্যমে আসতেছে, সেটিকে খালা মানে আনলোড করতে হচ্ছে, আবার সেটা আপনার যে হাউস রয়েছে সেখানে রাখতেছেন, সেখানে লোড করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আসতেছে। তো এখন এই বিষয়গুলোই আর কি, এই ম্যাটেরিয়ালস গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো সে বিষয়ের উপরই আজকের লেকচারটি। তো সেখানে সামান্য কিছু আলোচনার মতো রয়েছে। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা চলে যাবো হচ্ছে সংজ্ঞাতে। হোয়াট ইজ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলতে কি বোঝায়? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলতে যেটা আমরা বুঝি, যে লোডিং। স্যার একটা কথা ছিল আর কি। জি, বলে ফেলেন। স্যার ক্লাস টেস্টটা কি আজকে হবে নাকি ফ্রাইডে আর কি? ক্লাস টেস্টটা ফ্রাইডে যে সময় বলা আছে গুগল ক্লাসরুমে, ঠিক সেই সময়ই হবে। হ্যাঁ, এটা নিয়ে থ্যাংক কনফিউশনে ইউ। কিছু নেই। থ্যাংক ইউ। ওকে, লোডিং, আনলোডিং এন্ড মুভমেন্ট অফ দ্য গুডস। কি বলা হচ্ছে? ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং রেফার্স দ্য লোডিং, আনলোডিং। তাহলে আমরা কি করছি? লোড করছি। যখন কিনতেছি, যেখানে আমাদের কেনা হয়ে গেল, তারা আমাদেরকে লোড করে দিচ্ছে, তারপর আমরা সেটা নিয়ে আসতেছি আমাদের গোডাউনে, তারপর সেটা আনলোড করতেছি, আবার সেগুলোকে বিভিন্ন র্যাকে বা বিভিন্ন ওয়ার্ডারে রাখতেছি, তাই না, ওয়্যার হাউসে। So, and the movement of the goods such within a factory or warehouse, especially by the aid of mechanical devices, especially by the aid of mechanical devices, also with hand তো থাকছেই। কারণ বড় বড় যেগুলো ট্রাম বা বড় বড় থিংস গুলো তো আসলে আমরা হাত দিয়ে নাড়াতে পারি না, সো মেকানিক্যাল ডিভাইস লাগবে। তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলতে সেটাই বোঝাচ্ছে, যে লোডিং, আনলোডিং, মুভমেন্ট, হ্যাঁ, এগুলোকে আমরা বোঝাচ্ছি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। অর্থাৎ ম্যাটেরিয়াল গুলোকে অর্থাৎ স্থানান্তরিত করতে, রিকোয়ার্ড প্লেসে রাখতে যা যা করতে হয়, উঠাতে হয়, নামাতে হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলি। সো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইজ মাচ মোর দ্যান হ্যান্ডলিং অফ ইনভেন্টরি, ইট ইজ দ্য মুভমেন্ট। এটা মুভমেন্ট, প্রোটেকশন। অবশ্যই আমরা যদি একটা জিনিস নিয়ে যাওয়ার সময়, মনে করো তুমি অ্যালুমিনিয়াম, গ্লাস ম্যাটেরিয়াল অথবা সিরামিক্স এর জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তো নিয়ে যেতে যেতে যদি ভেঙে যায়, বা কাঁচ নিয়ে যাচ্ছে, তাহলে তো হলো না। তো একই সাথে কাজ মুভ করতে হচ্ছে, সেটাকে প্রোটেকশন দিতে হচ্ছে, স্টোরেজ এন্ড কন্ট্রোল অফ দ্য ম্যাটেরিয়াল প্রোডাক্টস থ্রু দেয়ার লাইফ স্প্যান, এবং এমন জায়গায় রাখতে হচ্ছে যেটা তাদের আমাদের ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ তাদের যে লাইফ স্প্যান সেটা যেন নষ্ট হয়ে যায়, তাদের প্রোডাক্ট ভ্যালু যেন নষ্ট না হয়ে যায়। ওয়্যার হাউজিং, ডিস্ট্রিবিউশন, কনজামশন অ্যান্ড ডিসপোজাল সবগুলোই কিন্তু যাচ্ছে আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। অর্থাৎ এই যে কিনে নিয়ে আসার পর, অর্ডার সাবমিট করার পর থেকে আমরা কিনে নিয়ে এসে সেগুলোকে রাখতেছি, মানে সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরি থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত, বা যে কাজগুলো সবগুলোই কিন্তু হ্যান্ডলিং হচ্ছে। সো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং encompasses the range of components to keep supply chain
রানিং, ডেফিনেটলি সাপ্লাই চেইন রানিং রাখতে গেলে কি করতে হবে, একটা পর একটা চলছে, তাহলে সেগুলোর ম্যাটেরিয়াল গুলো জোগাতে হবে। সো ইনক্লুডস দ্য ভ্যারাইটি অফ ইকুইপমেন্টস, ম্যানুয়াল, সেমি অটোমেটেড এন্ড অটোমেটেড এন্ড সিস্টেম, সিঙ্গেল লেভেল, মাল্টি লেভেল, কনভেয়ার্স এক্সেট্রার মাধ্যমে আমরা সাধারণত আমাদের এই হ্যান্ডলিংটা করে থাকি। ওকে, তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কি সেটা বোধহয় আমরা একটু বুঝতে পেরেছি একটু হলেও, তো তাই না? এখন যেটি দেখার বিষয় বলা হচ্ছে যে জেনারেল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইনভেন্টরি ফ্লো, সেটি কি জিনিস, যে মুভ স্টক ইন ওয়্যার হাউস, একটা আসবো, লকেট দ্য স্টক নিডেড, মুভ করব এবং লকেট করব যেখানে যেই সেলে রাখতে চাই বা যেখানে রাখতে চাই, অ্যাকুরেসি, প্রিপেয়ার এন্ড ফিল অর্ডারস, দেন সেটার অ্যাকুরেসি বা অ্যাকুরেসি ফিল, যে সমস্ত যতটুকু আমাদের অর্ডার ছিল সেটা ঠিকঠাক আসছে কিনা, শিপ স্টক ফ্রম ওয়্যার হাউস, আবার যদি যখন প্রয়োজন হয় সেটাকে আবার ওয়্যার হাউস থেকে নিয়েও যাব। তো এই হচ্ছে জেনারেল কথা অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। আমার মনে হয় যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সিম্পলি সহজ বাংলা কথায় যদি বলা হয়, ম্যাটেরিয়াল গুলো এক স্থান থেকে অন্য স্থানান্তরণ করাটাই হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। তো আসলে সম্পূর্ণভাবে তো হাতের দিয়ে করানো যায় না, সাথে আমাদের কিছু এইড থাকে, অর্থাৎ মেকানিক্যাল ডিভাইস থাকে যাদের মাধ্যমে আমরা এগুলোকে স্থানান্তর করি, সেটাকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। ওকে, আশা করি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা একটু দেখি যে এই ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটার আমাদের কেন দরকার বা উদ্দেশ্যটা কি আসলে, এটার উদ্দেশ্য তো অবশ্যই আছে, তাই না? উদ্দেশ্য না থাকবে না ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর? যদি উদ্দেশ্যই না থাকে তাহলে মানে এগুলাকে না সরানোই লাগে, তাহলে তো ওখানে যেখানে রাস্তা ছিল রাস্তাই থাকবে। সো বলা হচ্ছে অবজেক্টিভস অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, কি উদ্দেশ্য। So material handling ranges from movement of raw material, work in progress, finished goods, rejected, scraps, packing material, etc. Any types of material. So these materials are different shape and sizes as well as weight. বিভিন্ন শেপের আছে, সাইজের আছে, আবার ওজনের আছে। So material handling is a systematic and scientific method. কিসের? Scientific method of moving, packing and sorting material in appropriate suitable location. Then the main objectives of metal handling, sir, তাহলে কি করছি, এটা একটা সায়েন্টিফিক মেথড বলছি। ডেফিনেটলি আপনি যদি আপনার যে পরিমাণ আপনি ওজন, মানে আপনার হাইট এবং ওয়েট অনুসারে যে পরিমাণ ওজন নেওয়ার কথা আপনারা নিতে পারেন, তার থেকে যদি বেশি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরবৃত্তীয় প্রবলেম শুরু হবে। সো আপনি কতটুকু নিতে পারবেন, সাইন্টিস এন্ড সায়েন্টিফিক মেথড অফ মুভিং, কিভাবে সরালে আপনি যান্ত্রিক সুবিধাটা বেশি পাবেন, মেথড অফ মুভিং এন্ড প্যাকিং, কিভাবে প্যাকিং করলে আপনি বেশি প্যাকিং করতে পারবেন, স্টোরিং অফ ম্যাটেরিয়াল ইন অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল লোকেশন, সেটিকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। এবং সেটিই কিন্তু উদ্দেশ্য। এলোমেলো করে রাখলে হয়তো রাখা হলো, কিন্তু সেটা আসলে উদ্দেশ্যকে ফুলফিল করলো না। তাহলে কি কি উদ্দেশ্যগুলো আমরা একটু দেখি। বলা হচ্ছে it should be able to determine appropriate distance to be covered, determine appropriate distance to be covered, অর্থাৎ আমাদের যে কাভারিং যে ইস্যুগুলো সেটা কাভার করে। অর্থাৎ আপনি যদি একটা প্ল্যান করে রাখেন, তাহলে আমাদের ওই যে ইয়েগুলো সুডুক মিলাও ছিল না, যে গ্যাপ কোথায় কম, অর্থাৎ কত ভাবে সাজালে আপনার জায়গাগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি কাভার হচ্ছে। দেন ফেসিলিটেট দ্য রিডাকশন অফ দ্য ম্যাটেরিয়াল ড্যামেজ টু ইমপ্রপার কোয়ালিটি। তো মনে করেন একটা ভারী জিনিস আপনারা কয়েকজন শ্রমিক মিলে নিয়ে যাচ্ছেন, তো থপাস করে পড়ে গেল, পড়ে গিয়ে ভেঙে গেল বা ড্যামেজ হয়ে গেল। তাহলে তো এখন যদি এটা মেশিনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, একটা প্যালেট ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, ইন্ডাস্ট্রিতে যেটা করে থাকি আমরা, তাহলে তো সেটি আর এই ঝামেলাটা থাকছে না। তো এই ধরনের ফেসিলিট টু রিডাকশন ইন দ্য ম্যাটেরিয়াল ড্যামেজেস টু ইমপ্রুভ কোয়ালিটি। তো ম্যাটেরিয়ালটা যদি ড্যামেজ না হয়, কোয়ালিটিটা ভালো হবে। অ্যান্ড রিডাকশন ওভারঅল ম্যানুফ্যাকচারিং টাইম বাই ডিজাইনিং এফিসিয়েন্ট ম্যাটেরিয়াল মুভমেন্ট। মনে করেন 5 জন লোক লাগে একটা সুতার লট মানে টেনে নিয়ে যেতে, তো এখন তো তাও আবার সময় সাপেক্ষ। এটা যদি আপনারা এরকম চিন্তা করতেন যে আমাদের কোনো মেশিন নেই, তাহলে কি হবে। এখন এটাকে যদি আমরা মেশিন দিয়ে নিয়ে যাই, সেই ক্ষেত্রে সেটা কি ইফিশিয়েন্ট হচ্ছে এবং সময় কম লাগছে, ফলে ওভারঅল ম্যানুফ্যাকচারিং এ টাইম কম লাগছে। অ্যান্ড ইমপ্রুভ ম্যাটেরিয়াল ফ্লো কন্ট্রোল। এবং এই যে ম্যাটেরিয়াল ফ্লো কন্ট্রোলটা, অর্থাৎ এক স্থান থেকে, অর্থাৎ একটা থেকে আরেকটাতে যাচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল ফ্লোটা, এটা কিন্তু আমাদের ইমপ্রুভ করার জন্য, এটাকে সহজ করার জন্য। দেখেন বিজ্ঞান তো মানুষের জীবনকে সহজ করার জন্যই আসছে, তাই না? সো এখানে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর ক্ষেত্রে যে আমরা মেকানিক্যাল এইডস গুলো ইউজ করছি, সেগুলো কিন্তু সেটিকে কন্ট্রোল করছে এন্ড ইমপ্রুভ করছে। এন্ড ক্রিয়েশন এন্ড এনকাউন্সমেন্ট অফ সেফ এন্ড হ্যাজার্ড ফ্রি ফ্রেমওয়ার্ক কন্ডিশন। ডেফিনেটলি আপনি যখন একটা মেকানিক্যাল ডিভাইস ইউজ করবেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনার পায়ের উপর পড়ার সম্ভাবনা থাকছে না। আপনি ইট, সাধারণ ইট যখন হাতে করে নিয়ে যান,
তখন সেটি পায়ের উপর পড়ে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে, বাট সেটি যখন কোনো ডিভাইসে নিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রেও পড়তে পারে, বাট সেই ক্ষেত্রে রেটটা কিন্তু কম বা সম্ভাবনাটা কিন্তু খুবই কম। টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি এন্ড ইফিসিয়েন্সি, দিস মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, অর্থাৎ আপনার একটা প্রসেসের পর আরেকটা প্রসেস তো কন্টিনিউয়াসলি হচ্ছে যে তো এই একটা প্রসেসের পর আরেকটা প্রসেসে যাওয়ার আগে যখন মানুষ ম্যাটেরিয়ালের জন্য হাঁ হয়ে বসে থাকবে তখন তো মেশিন বন্ধ থাকবে, তাই না? আর এখানে যদি একটা প্রসেস আরেকটা প্রসেস একই সাথে অর্থাৎ ম্যাটেরিয়াল টানাটানি করতে কোনো ঝামেলা না হয়, অ্যাভেলেবলই অবস্থা থাকে, তাহলে কি হবে? প্রোডাক্টিভিটিটা বাড়বে, যে তার বসে থাকার কোনো উপায় নেই। সো সেটা প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে এবং একই সাথে ইফিসিয়েন্সি বাড়াচ্ছে। প্রোডাক্টিভিটি বাড়লে তো ইফিসিয়েন্সি বাড়বেই। বেটার ইউটিলাইজেশন অফ টাইম এন্ড ইকুইপমেন্ট, এবং আপনার যে মেশিনটা রয়েছে, ধরেন আপনি কাপড় মনে করেন কাঁধে করে নিয়ে আসতেছেন ঘুরে, তো তাতে কিন্তু সময় বেশি লাগতেছে। তো উপরে যদি একটা ফানেল থাকে, ফানেল দিয়ে যদি সরাসরি নিচে দেন তাহলে কিন্তু সময় কম লাগছে। তাহলে মেশিনটা কিন্তু ততক্ষণ আপনি বসে রাখছেন অথবা আপনার যে লেবারটা সে বসে রয়েছে, এই ঘটনাটা কিন্তু ঘটছে না। সো এই যে ম্যাটেরিয়ালটাকে অর্থাৎ হ্যান্ডলিং করাটাকে সহজ করাটাই বা সাইন্টিফিক্যালি করাটাই হচ্ছে আমরা সহজ কথায় বলতে পারি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর উদ্দেশ্য। তো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলতে কিন্তু মূলত যেটা আমরা বুঝি যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, বাট এটি যখন মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে করব, সাইন্টিফিক্যালি করব, সেটাকে আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বুঝাচ্ছি বা সেটাকে আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলবো। ওকে, নাও ডাইমেনশন অফ দ্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। আমাদের কয়েকটি ডাইমেনশন রয়েছে, সেটা হচ্ছে মুভমেন্ট, টাইম, কোয়ান্টিটি এন্ড স্পেস। এই চারটা ডাইমেনশন আমরা বলতে পারি। কিরকম সেটি, যে মুভমেন্ট প্রথমে যদি আসে, যে দিস ভেরি ইম্পর্টেন্ট, কোথা থেকে কোথায় যাবে, এটা কি শর্ট পথ অতিক্রম করবে না লং পথ অতিক্রম করবে। বলা হচ্ছে মুভিং প্রোডাক্ট ফ্রম রিসিভিং টু আউটগোয়িং। A small example is using a frog truck or move of inventory from storage to onto a truck for the shipment. Large example, conveyor system. অর্থাৎ আমার একটু কথা, আমরা মাইক্রোফোন গুলো মিউট করব। তাহলে মুভমেন্টটা কিন্তু হচ্ছে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডাইমেনশন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর ক্ষেত্রে, যে কোথা থেকে কোথায় যাবে। কোথা থেকে কোথায় যাবে, মনে করো এটা একবার এদিক ঘুরে এদিক আসবে, তার থেকে যদি এদিক দিয়ে একবারে চলে যায় সেক্ষেত্রে মুভমেন্টটা কম হচ্ছে। অথবা কি ধরনের জিনিসপত্র মুভ করা হবে, এটা কি ভেরি লার্জ, এটা কি কন্টিনিউয়াস নাকি কম। মনে করেন যে অল্প কিছু, তাহলে একবারে নিয়ে যাওয়া যাচ্ছে। আর এটা যদি অনেকগুলো লার্জ হয়, তো মনে করেন কনভেয়ার বেল্ট দিয়ে কি হচ্ছে, একটা করে কাপ তৈরি হচ্ছে, কনভেয়ার বেল্টে দেওয়া হচ্ছে, কনভেয়ার বেল্টটা সামনে চলে যাচ্ছে, কাপটাও কিন্তু সামনে চলে যাচ্ছে, এইভাবে একটা করে বানানো হচ্ছে, দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কনভেয়ার বেল্টের মাধ্যমে করতে পারে। অর্থাৎ মুভমেন্ট ইটস অ্যান ইম্পর্টেন্ট ডাইমেনশন ফর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। কোথা থেকে কোথায় যাচ্ছে, কত দূরে যাচ্ছে, কতটুকু বস্তু যাচ্ছে, কিরকম যাচ্ছে। সেকেন্ডে যেটা আসতেছে সেটি হচ্ছে আমাদের টাইম। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য কিন্তু আমাদের কি টাইম প্রয়োজন হবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে কিন্তু আমাদের টাইম প্রয়োজন হবে। তো এখানে দেখেন আমাদের যে প্রথম মুভমেন্টটা সেটি দেখানো হয়েছে যে র্যাকিং, যেটা ওয়াটার পিকার র্যাকিং, এগুলো ইন্ডাস্ট্রিয়াল মেশিন মানে যন্ত্র বলতে পারি আমরা। আমরা সবাই দেখেছি ওই যে সামনের দিকে দুটো থাকে হাতের মতো, এর ঢুকিয়ে নিয়ে একবারে নিয়ে যাওয়া হয় প্যালেট সহ। প্যালেট হচ্ছে যে এরকম কাঠের একটা যেটার উপরে আমাদের সুতা অথবা কাপড়ের গুলো বসানো থাকে, ঠিক আছে। প্যালেট জ্যাক, ঠিক আছে, এরকম প্যালেট জ্যাক থাকে, স্টক পিকার ট্রাক, ঠিক একই রকম প্রায়। তো এগুলো ইন্ডাস্ট্রিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রাক বলে থাকি সাধারণত। তো এগুলোর মাধ্যমে সাধারণত আমাদের যে এগুলো পণ্যগুলোকে পরিবহন করা হয়। এখানে ফ্রগ ট্রাক, কনভেয়ার, যেখানে কনভেয়ার প্রয়োজন সেখানে কনভেয়ার, যেখানে ট্রাকের মাধ্যমে যেখানে হবে সেখানে ট্রাক, অর্থাৎ মুভমেন্টের উপর ডিপেন্ড করছে। সেকেন্ডলি হচ্ছে যে টাইম, বলে হাউ লং প্রোডাক্ট লিভ ইন স্টোরেজ এন্ড রিসিভড ইনভেন্টরি, আর কত সময় লাগবে। মনে করেন একটা ট্রাক আসছে, সেটা মানুষজন করছে। একটা ভিডিও আমরা দেখেছিলাম কিছুদিন আগে, কথাই জানি যে ওই 5 তলা না 6 তলা থেকে নিচে একটা কাভার্ড ভ্যান দাঁড়ানো আছে, একটা রোল ফেব্রিক করছে, ওইখান থেকে কার্টুন গুলো দিচ্ছে, রোল গুলো সরাসরি এসে ইয়াতে পড়ে যাচ্ছে, অর্থাৎ গাড়িতে যাচ্ছে। তো ঘটনাটা কি হচ্ছে, যে এই কাজটাকে কিন্তু সে সহজ করে নিয়েছে, ঠিক আছে, এবং টাইমটাও কিন্তু তার সেই ক্ষেত্রে কম লাগছে। যে 5 তলা থেকে নিচে নেমে 10-12 জন শ্রমিক দিয়ে নিয়ে এসে কিন্তু তারপর তাকে কিন্তু লোড করতে হতো, সেইখানে কিন্তু সে কি করছে, উপর থেকে ওই কাপড়ের ছেড়ে দিচ্ছে আর চলে আসতেছে। সো টাইম, কোয়ান্টিটি, কতটুকু স্টোরেজ করতে হবে, দিস ইজ যত বেশি যত কম তার উপর ভিত্তি করে সময়ে এবং ম্যান পাওয়ার কতটুকু লাগবে, এন্ড স্পেস,
হচ্ছে কতটুকু স্পেস সেটি কভার করবে সেটিও কিন্তু ইস্যু। তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর আমরা 4টা ইস্যু পাচ্ছি, ডাইমেনশন পাচ্ছি। একটি হচ্ছে মুভমেন্ট, কোথা থেকে কোথায় যাবে, টাইম কত সময় লাগবে, কত কোয়ান্টিটি, এন্ড হচ্ছে স্পেস, কত স্পেস লাগবে এটাকে রাখতে বা লোড করতে বা আনলোড করতে। ওকে, তো এখানে টাইপস অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আমরা যেটা দেখছি যে 2 প্রকার টাইপস রয়েছে, একটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং আর একটা হচ্ছে অটোমেটেড অর মেকানিক্যাল হ্যান্ডলিং। এই 2 প্রকার। ম্যানুয়াল হ্যান্ডলিং এর ক্ষেত্রে ছবিটাতে তো বুঝতেই পারছো, যেটা আমরা সরাসরি হ্যান্ডলিং করে থাকি আমাদের হাত দিয়ে, সেটাকে আমরা ম্যানুয়াল হ্যান্ডলিং বলছি। বলা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং কি, বলা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং রেফার্স দ্য ইউজ অফ ওয়ার্কার হ্যান্ডস টু মুভ ইন্ডিভিজুয়াল কন্টেইনার্স। সেটা কন্টেইনার্স হতে পারে বা অন্য যে কোনো জিনিস হতে পারে, বাই লিফটিং হতে পারে, লিফটিং, লোয়ারিং, নিচের দিকে নামানো, ফিলিং, হ্যাঁ, ইমটি, ফিল করা, ইমটি করা, সেখান থেকে উঠানো, ক্যারিং আউট, সেটাকে ক্যারি করা, যে কোনো কিছু কাজই কিন্তু হতে পারে, সেটাকে আমরা ম্যানুয়ালি যখন করছি। ক্যান এক্সপোজ দ্য ওয়ার্কার ফিজিক্যাল ডেঞ্জার দ্যাট ক্যান লিড ইনজুরিজ। তো এই ক্ষেত্রে সাধারণত আমাদের ফিজিক্যাল ইনজুরির মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ইনজুরিজ। এ লার্জ পার্সেন্টেজ, ওভার 500,000 কেসেস অফ দ্য মাস্কুলিটান ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের যে শরীরের যে কমর বলি না আমরা, এই ধরনের ডিসঅর্ডার রিপোর্টেড ইন ইউএস এন্ড ইচ অফ ইয়ার্স আর ফ্রম ম্যানুয়াল হ্যান্ডলিং and often involved in the strain and pain in a person lower back, shoulder, upper limbs, অর্থাৎ হাঁটু, তারপর এই যে পিছনের ইয়েতে, এগুলোতে ব্যথা করে। ইউএসএ একটা রিপোর্ট প্রদান করেছে যে ম্যানুয়াল হ্যান্ডলিং যখন করা হয় যে সমস্ত শ্রমিকদের দিয়ে, সেই সমস্ত শ্রমিকদের এই ধরনের প্রবলেম গুলো বা ডিসঅর্ডার গুলো দেখা যায়। তাহলে ম্যানুয়াল হ্যান্ডলিংটা হচ্ছে আমরা যখন হাতের মাধ্যমে বা ব্যক্তিগত বা পার্সোনালি কোনো মেকানিক্যাল এই ডিভাইস ছাড়া এগুলোকে ইয়ে করব, তখন সেটাকে আমরা ম্যানুয়াল হ্যান্ডলিং বলবো। ওকে, যদিও ম্যানুয়াল হ্যান্ডলিং এর পরিমাণ এখন অনেক কমে এসেছে। দেন অটোমেটেড হ্যান্ডলিং, আমরা বোধহয় মাঝখানে রয়েছি, কারণ ফুললি অটোমেটেড আমরা কিন্তু এখনো হতে পারিনি। তো আমরা মাঝখানে রয়েছি, সেমি অটোমেটেড বলতে পারি। অটোমেটেড হ্যান্ডলিং বলতে তো একবারে রোবোটিক, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সবগুলো অ্যাসেম্বলি থেকে শুরু করে, যেগুলো আমরা বিভিন্ন মুভি অথবা ইয়েতে দেখেছি, বাইরের কোম্পানিগুলোতে দেখেছি, আমরা বলি না কোনো একটা ওই যে ইয়ে খেতে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া তৈরি, তাহলে যদি সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া তৈরি হয় তাহলে তো রোবট দিয়ে বা এগুলো দিয়ে করতে হবে। তো যাই হোক, তো অটোমেটেড হ্যান্ডলিং এর ক্ষেত্রে সাধারণত বলা হচ্ছে whenever technically and economically feasible equipment can be used to reduce the sometimes they replace the need of manually handle material, and most of the existing material handling equipment semi automated, এটা আমরা ইউজ করি because operator needed loading unloading। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনো আমাদের আমরা বলবো যে সেমি অটোমেটেড, ফুলি অটোমেটেড এখন আমরা হতে পারি। ঠিক আছে, তো তাহলে আমরা 2 প্রকার পেলাম, একটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং, একটা হচ্ছে কি হয় অটোমেটেড হ্যান্ডলিং বা সেমি অটোমেটেড হ্যান্ডলিং আমরা বলবো। যেগুলোতে অপারেটর লাগে সেগুলোই আমরা সেমি অটোমেটেড বলবো, আর যেগুলো প্রোগ্রাম দিলে করতে পারে সেগুলোকে আমরা ফুলি অটোমেটেড বলবো। ওকে, তো এখন এই অটোমেটেড হ্যান্ডলিংটা আমাদের কেন প্রয়োজন? ডেফিনেটলি প্রয়োজন আছে, কারণ যদি আমরা ম্যানুয়াল হ্যান্ডলিং করি তাহলে সেখানে তো নানা প্রকার প্রবলেম সৃষ্টি হচ্ছে। প্রথমত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, দ্বিতীয়ত যে সমস্ত লোকজন বা শ্রমিকরা এই সমস্ত কাজ করছে তাদের কিন্তু নানা প্রকার প্রবলেম, অর্থাৎ তারা বিভিন্ন প্রকার ফিজিক্যাল ডিসঅর্ডারে ভুগছে, সেই প্রবলেম গুলো হচ্ছে। ঠিক আছে, তো তাহলে কি আমাদের প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। সি আর একটু অ্যাটেন্ডেন্স শিটটা মাঝে মধ্যে দিয়ে দিও। ওকে, so manual material handling worker contributes a large percentage of 500,000 cases of musculoskeletal disorder reported by United States। আমরা যেটা বললাম যে তারা সাধারণত পেইন, লোয়ার ব্যাক, শোল্ডার, আপার লিমস, এগুলোতে সাধারণত তাদের ডিসঅর্ডার দেখা যায়, অ্যাক্সিডেন্টের পরিমাণ ঘটে, ফলে ডিসএবিলিটি আসে। মনে করে একটা শ্রমিক কাজ করছে, করতে করতে আমরা দেখি না যে উপরে ঢাকা শহরে কাজ করতে গিয়ে 10 তলা থেকে পড়ে গেছে, তো তার কোমর টমর ভেঙে গেছে ইত্যাদি ইত্যাদি। সো আলটিমেট কিন্তু তার বা একটা উপর থেকে একটা ইয়েই পড়লো তো কারো হাতের উপর, হাতটা তার কেটে ফেলতে হলো। সো সেটা কিন্তু খুবই দুঃখজনক। সো এই সমস্ত কারণ কিন্তু আমরা অটোমেটেড হ্যান্ডলিং এর দিকে যাচ্ছি, অটোমেটেড না হলেও অ্যাটলিস্ট সেমি অটোমেটেড হ্যান্ডলিং এর দিকে যাচ্ছি। ওকে, একটা গরম ইয়া তো তুমি আর ইয়ে করতে পারবে না। গরম যে ইয়াটা রয়েছে, মনে করো গরম একটা বস্তু, সেটা তো তুমি আর
হাতে ধরতে পারবা না, তাই না? তাহলে তোমাকে সেটা তো অবশ্যই ইডি ধরতে হবে। তো সেমি অটোমেটেড অর অটোমেটেড। সো এই সম্পর্কিত কিছু লও রয়েছে, সেটা নিয়ে কাজ করে, সেটা অর্গানাইজেশনটার নাম হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাক্ট, ওসা। এটা হচ্ছে অ্যাক্ট, এটা হলো গভর্নমেন্টের, প্রত্যেক গভর্নমেন্টের রয়েছে, যেটাকে আমরা শ্রম আইন বলি, এবং শ্রমিক আইন, যেটা শ্রম আইনের ভিতরে শ্রমিকের যে রাইটস গুলি সেগুলি রয়েছে। বাংলাদেশেও কিছু এ ধরনের ধারা রয়েছে, তো যারা ল বা এই ধরনের শ্রম আইন নিয়ে একটু পড়াশোনা করলে তোমরা জেনে যাবা। ওকে, তো সেই দিকে আমি আর যাচ্ছি না। নাও দ্য ম্যাটেরিয়াল মুভমেন্ট থ্রু আউট দ্য সাপ্লাই চেন। তবে আমার মনে হয় আমাদের সবার এই শ্রম আইনটা জানা উচিত, এবং তাতে করে শ্রমিক বা সবার যে অধিকার সেগুলো জানা উচিত। নাও ম্যাটেরিয়াল মুভমেন্ট থ্রু আউট দ্য সাপ্লাই চেইন। এই ম্যাটেরিয়াল মুভমেন্টটা সাপ্লাই চেইনের মাধ্যমে কিভাবে হবে? খুবই সহজ, কারণ সাপ্লাই চেইন কি একটার পর একটা চলছে, তাহলে একটার সাথে একটা লিঙ্কড, অর্থাৎ একটা প্রোডাকশনের আগে আমার তো লাগবে, মনে করো আমি ইয়ান বানাবো, তুলা লাগবে, তারপর আমি ফেব্রিক বানাবো, সুতা লাগবে, সুতার পর আমার ডাইং করবো, ফেব্রিক লাগবে, সেটাকে কেটে কুটে গার্মেন্টস বানাবো, ফিনিশ ফেব্রিক লাগবে, চলবে না? এভাবে তো এটাই তো সাপ্লাই চেইন, চলছে না? সো বলা হচ্ছে ম্যাটেরিয়াল মুভমেন্ট টেক প্লেস থ্রু আউট দ্য এভরি স্টেজ অফ ইউর বিজনেস সাপ্লাই চেইন, ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং টু ডিস্ট্রিবিউশন, সবগুলোর ক্ষেত্রেই ম্যাটেরিয়াল হ্যান্ডলিং লাগবে, এবং যে প্রোডাক্টটা তুমি একবারে তোমার রিটেইলারের কাছে পৌঁছে দিবা সেখান পর্যন্ত কিন্তু তোমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা লাগছে। ওই যে তুমি মনে করো কেয়া কসমেটিক্স উৎপাদন করছে তাদের ফ্যাক্টরিতে, সেই উৎপাদন হয়ে সেটা কিন্তু রিটেইলারের কাছে একবারে পৌঁছে যাচ্ছে, তো এটাও কিন্তু হ্যান্ডলিং হচ্ছে না? ওকে, সো বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, বলা হচ্ছে ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস উই হ্যাভ মুভ and handle inbound shipments and finished good with your factories and storage and space। তোমার তো এগুলো করতে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ, তারপর ট্রান্সপোর্টেশনে, স্টোরেজ এন্ড ওয়্যার হাউসিং, ট্রান্সপোর্ট করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা মনে করো তোমার কাছ থেকে ডিলার নিচ্ছে, তারপর তারা আবার ডিস্ট্রিবিউট করছে, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করছে। দেন এই তো আমরা যদি এটা হচ্ছে একটা ফিনিশ গুডস ক্ষেত্রে আমরা বললাম, এটা যদি আমরা টেক্সটাইলের ক্ষেত্রে বলি তাহলে আমাদের কি হবে? যে প্রথমে টেক্সটাইল কম্পোজিট মিলের ক্ষেত্রে বলি যে সুতা আনতে হবে, সুতার পর সেটি, অর্থাৎ প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন রয়েছে, ম্যানুফ্যাকচারিং রয়েছে, স্টোরেজ, ওয়্যার হাউজিং, ডিস্ট্রিবিউশন, প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে বা কোনো অপারেশনের ক্ষেত্রে হতে পারে, নো ম্যাটার। নাও দ্য 5 অ্যাক্টিভিটিস অফ ম্যানুয়াল হ্যান্ডলিং। আমরা যদি ম্যানুয়াল হ্যান্ডলিং করে থাকি তাহলে আমাদের কি ধরনের অ্যাক্টিভিটিস করতে হয় তার কিছু উদাহরণ যদি আমরা এখানে দেখি, বা উদাহরণ বলবো না, অর্থাৎ 5টা অ্যাক্টিভিটি কি কি সেগুলো আমরা একটু দেখি। মেজর 5 অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে লোয়ারিং ও লিফটিং। প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ লোয়ারিং ও লিফটিং, এটা হয় উপরে উঠাতে হচ্ছে অথবা নিচে নামাতে হচ্ছে, এরকম কাজ করি তো আমরা, উপরে ওঠাই অথবা নিচে নামাই। সো লিফটিং is raised from a lower to higher level, and the range of lift can be ground as you hike and hands. So lowering is the opposite activity of lift. যতদূর তুমি হাত দিয়ে উঠাতে পারো, তুমি কতদূর উঠাতে পারবা? যদি বস্তুটা হালকা হয় তাহলে তোমার মাথার যতদূর হাত ওঠে ততদূর উঠাতে পারবা, আর যদি কম হয় তাহলে লোয়ারিং এন্ড লিফটিং এটি হতে পারে। সেকেন্ডলি যেটা পুশিং আর পুলিং, সেটি হচ্ছে পুশ, আমার দরজায় লেখা থাকে না পুশ, ধাক্কা দেওয়া অথবা টানা, এই দুটো ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ তুমি কোনো বস্তু টেনে নিয়ে আসতেছো বা ধাক্কা দিচ্ছ, এই ধরনের হতে পারে। এন্ড দেন টুইস্টিং, টুইস্টিংটা কি? টুইস্টিংটা কিছু না, মনে করো এইখানে তোমার পজিশনটা আছে, আরেকটা বস্তু এইখানে আছে, তাহলে তুমি কি করছো? বস্তুটাকে এইখান থেকে নিয়ে এখানে রাখতেছো, এখান থেকে নিয়ে এখানে রাখতেছো, তাহলে তোমার দেখতো ব্যক্তিগতভাবে টুইস্ট হচ্ছে না, টুইস্ট হচ্ছে কিনা ব্যক্তিগতভাবে, তো সেটাকে আমরা টুইস্টিং বলছি। ওকে, তারপরে 3টা গেল, আমাদের আরো দুটো ম্যানুয়াল অ্যাক্টিভিটি রয়েছে। আরেকটি হচ্ছে ক্যারি করা, অর্থাৎ সেটা ওই যে আমরা দেখতে পাচ্ছি পিঠে বা হাতে করে নিয়ে যাচ্ছি, এটা হোল্ডিং। দ্বিতীয় ছবিটা, প্রথম হচ্ছে কার্টুনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি ক্যারিং, যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে বা ইত্যাদি করতে, সেটা হচ্ছে ক্যারিং। আরেকটি হচ্ছে সেটি হচ্ছে হোল্ডিং, হোল্ডিং মানে ধরে থাকছি, একটা বস্তুকে এভাবে ধরে থাকছি, সেটি হচ্ছে হোল্ডিং মানে। ওকে, এই 5টা ম্যানুয়াল অ্যাক্টিভিটি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা দেখে থাকি। তাহলে কি কি রইলো? সেটি হচ্ছে লিফটিং, লোয়ারিং, পুশিং, পুলিং, টুইস্টিং, ক্যারিং এন্ড হোল্ডিং। ডান, এ পর্যন্ত ক্লিয়ার হোপফুলি। নাও দ্য নায়স লিফটিং গাইডলাইন্স। এখন নায়স নামে একটি সংগঠন রয়েছে, যেটাকে আমরা বলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, নায়স। যেটা কি করছে, এই কর্মক্ষেত্রে
আমাদের কিভাবে চলতে হবে, কি করতে হবে, কতটুকু লোড উঠানো যাবে, কি এগুলো সাধারণত নিয়ে কাজ করে। ওয়ার্ক প্র্যাকটিস গাইড ফর ম্যানুয়াল লিফটিং ইন 1982, এটা লিফটিং নিয়ে কাজ করে। এন্ড দ্য NIOSH গাইডলাইন ডিটারমিনেশন দ্য ম্যাক্সিমাম লোড শুড বি দ্য গিভেন ফ্লোয়িং ক্যারেক্টারিস্টিক্স, যে একজন ব্যক্তি তার অনুসারে কি পরিমাণ লোড সে নিবে বা কি পরিমাণ লোড সে নিতে পারে তার উপর সাধারণত কাজ করে। তো NIOSH কি বলছে, ওয়েট টু অফ দ্য অবজেক্ট লিফটেড, কতটুকু সে উঠাতে পারবে। ওয়েট টু দ্য অবজেক্ট লিফটেড বলা আছে পজিশন অফ দ্য লোড রেসপেক্ট টু দ্য বডি, স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট অফ দ্য হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে কি একজন ব্যক্তিকে যখন একটা লোড উঠাতে হবে, তাহলে কি যদি সে হাবি ব্যক্তি হয় তাহলে তো অনেক বেশি উঠাতে পারবে, আবার যদি শুকনা হয় আমাদের মতো তাহলে তো উঠাতে পারবে না, তাই না। স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট, সেকেন্ডলি যে কোথা থেকে কোথায় নিতে হবে, যে এখান থেকে এখানে নিতে হবে, কোথা থেকে কোথায় নিতে হবে, এন্ডিং এন্ড স্টার্টিং পয়েন্ট অফ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিস্টেন্স। এবং প্রথমত দুটো ডিস্টেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স, যে সামনের দিকে কতটুকু এগিয়ে উঠাতে হচ্ছে, আর একটা ভার্টিক্যাল মানে হচ্ছে উপরের দিকে। তাহলে একটা বস্তু মনে করো আমার ফোনটা এখানে আছে, এটাকে আমি সামনে এইখানে উঠাবো, তাহলে আলটিমেট কি হবে, এরম করে যাচ্ছে, ফোনটাকে এখানে নিয়ে যাচ্ছে, তার মানে কি দুটো ডিস্টেন্স হচ্ছে, এখান থেকে এই দিকে যাচ্ছে একটা জায়গা, এবং এইখান থেকে ফোনটা কিন্তু আগে নিচে ছিল, সেখান থেকে কিন্তু উপরে উঠতেছে। সো দিস ইজ ভার্টিক্যাল ডিস্টেন্স এন্ড দিস ইজ হরিজন্টাল ডিস্টেন্স। সো এই যে অর্থাৎ তাহলে কি কতটুকু বডির সাপেক্ষে এবং স্টার্টিং এন্ডিং পয়েন্ট কোথায় শুরু কোথায় শেষ। তো চলো আরেকটু বিস্তারিত দেখে নিই, দেখলে আশা করি আরেকটু ভালো লাগবে। ডিজাইন অফ দ্য হরিজেন্টাল ডিস্টেন্স 7 ইঞ্চি পসিবল, সাধারণত বলা হয় যে ডিজাইন অফ দ্য হরিজেন্টাল ডিস্টেন্স 7 ইঞ্চির মতো রিকমেন্ড করে NIOSH, এন্ড ডিজাইন অফ দ্য ভার্টিক্যাল লোকেশন লিভ 30 ইঞ্চিস ফ্রম দ্য ফ্লোর, 30 ইঞ্চি পর্যন্ত উপরে উঠাতে রিকমেন্ড করে। রিকমেন্ড করলেই তো আর হবে না, আমরা কি আর তো সব মানি। বলা হচ্ছে দ্য ভার্টিক্যাল ট্রাভেল ডিস্টেন্স শুড বি গ্রেটার দ্যান 10 ইঞ্চিস, ভার্টিক্যাল নো গ্রেটার দ্যান 10 ইঞ্চিস, ভার্টিক্যাল উচ্চতাটা 10 ইঞ্চিস এর বেশি হবে না। ওকে, আমরা তাহলে দেখি এখানে কোনটা ভার্টিক্যাল কোনটা কি বলা হচ্ছে। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে একজন লোক দাঁড়িয়ে আছেন, তো তার পায়ের মাছ গোড়ালি বরাবর বিন্দু কল্পনা করো, অর্থাৎ সে যখন দাঁড়া হয়ে থাকে তখন তার ভরটা কিন্তু সেখানেই কনসেন্ট্রেট হয় না, হয়তো কনসেন্ট্রেট হওয়ার পরে তার সামনে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার ভর কেন্দ্র এখানে, তাহলে তার পায়ের গোড়ালি সেন্টার থেকে বস্তুটার ভর কেন্দ্র পর্যন্ত তার দূরত্ব হচ্ছে, আমরা ধরে নিলাম H1, যেটাকে আমরা হরিজন্টাল ডিস্টেন্স বলছি। হরিজন্টাল এটা, ভার্টিক্যাল এটা, তাহলে হরিজন্টাল ডিস্টেন্স H1। এন্ড সেকেন্ডলি বস্তুটা এখান থেকে যখন এখানে উঠানো হচ্ছে তখন কি হচ্ছে, বস্তুটা কিন্তু তার H1 অবস্থান থেকে সরে যাচ্ছে, সরে গিয়ে কিন্তু সে কি হচ্ছে এইখানে উঠলো, তাহলে এইখানে তার ভর কেন্দ্র একটা আমরা কল্পনা করি, উপরের দিকে দেখানো হয়েছে আর নিচের দিকে একই কথা। তো তাহলে এই ডিস্টেন্সটা H2, অর্থাৎ সরে যাওয়ার পর যে ডিস্টেন্সটা সেটা হরিজন্টাল ডিস্টেন্স। ওকে, বস্তুটা দেখেন তো একটা ভূমি থেকে একটা ডিস্টেন্সে উপরে উঠানো আছে, ভূমি থেকে একটা ডিস্টেন্সে উপরে উঠানো আছে, তাহলে সেই দূরত্বটাকে আমরা V1, যেহেতু এটা ভার্টিক্যাল, V1 বলছি। এবং দেখেন তো এদিকে যদি সোজা একটা দাগ দেন, সেখান থেকে নতুন যে অবস্থানে গেছে বস্তুটা, সেখানে কিন্তু আরেকটা দূরত্ব অতিক্রম করছে, যেটাকে আমরা বলছি V2 বলছি না, যেটাকে আমরা D বলছি। আসি তো এই যে একবারে নিচ থেকে, অর্থাৎ নিচ থেকে লোয়ার পয়েন্ট থেকে উপর পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে আমরা V2 বলছি। তাহলে V1 বলছি নিচ থেকে এই পজিশনটা আগে, V2 হচ্ছে নিচ থেকে একবারে হাইট পর্যন্ত পরের পজিশনটা, আর এই দুই পজিশনের পার্থক্যটাকে আমরা বলতেছি D, অর্থাৎ V2 মাইনাস V1, অর্থাৎ V2 কোনটা নতুন পজিশন থেকে একবারে লোয়ার সেন্টার, V1 কোনটা আগের পজিশন থেকে লোয়ার সেন্টার, তাহলে নিশ্চয়ই পরের সেন্টারটা বেশি হচ্ছে, সেজন্য V2 মাইনাস V1 ইজিক্যাল টু আমরা D প্রকাশ করছি, ডিস্টেন্স, অর্থাৎ কতটুকু সে উপরে উঠলো, বস্তুটা কতটুকু। আমাকে কিন্তু বলে নাই যে তার আগের অবস্থান বা ভূমি থেকে বা টেবিল থেকে কত উপরে উঠলো, বলা হলো যে এটার যে অবস্থান ছিল সেখান থেকে কত দূর ডিস্টেন্স উপরে উঠলো, সেটাকে আমরা D বলছি। এন্ড বলা হচ্ছে F ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একজন ব্যক্তি এই কাজটা কতবার প্রতি মিনিটে কতবার করছে, যে আমি ইট এখান থেকে এখানে দিচ্ছি, এখান থেকে এখানে দিচ্ছি, আমি কতবার দিচ্ছি, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি F বলছি। সো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আমরা একটু ডিস্টেন্স গুলো ভালো করে মাথায় নিই, কারণ একটু পরে আমরা ম্যাথের দিকে যাব।
তাহলে কি হচ্ছে H1 হচ্ছে আমি যে দাঁড়িয়ে আছি আমার পায়ের গোড়ালি থেকে আমার সামনে যে বস্তুটা উঠাতে হবে সেটার ভর কেন্দ্র থেকে যে দূরত্বটা, তারপর বস্তুটাকে উঠিয়ে আমি নতুন যে অবস্থানে রাখলাম সেই বস্তুটা সেইখানে ভর কেন্দ্র থেকে আমার আগের অবস্থান পর্যন্ত কি দূরত্বটা আমি ডিস্টেন্সটা সরেছে সেটা হচ্ছে H2। ডান। এরপর ভূমি থেকে সেটার বস্তুটার উচ্চতা অর্থাৎ না উঠানোর আগে উচ্চতাটা কত দূর সেটাকে আমরা বলতেছি V1, এবং পরবর্তীতে ভূমি থেকে নতুন অবস্থানে বস্তুটির উচ্চতা কতটুকু সেটি হচ্ছে V2। V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু যেটা পারলো ভার্টিক্যাল ট্রাভেল ডিস্টেন্স, যেটাকে আমরা বলতেছি D। ওকে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। নাও নায়োস ইকুয়েশন কি বলছে যে একজন ব্যক্তির জন্য রিকমেন্ডেড ওয়েট লো লিমিট কতটুকু হবে, সেই লিমিটটাকে বের করার একটা সূত্র দিয়েছেন তারা। তো এটি নাম RWL সমান সমান LC লোড কনস্ট্যান্ট। 51টা কিভাবে আস্তে আস্তে আমি বলছি একটু পরে। লোড কনস্ট্যান্ট HM VM DM AM FM CM এই সবগুলোর গুণ। এখন এগুলো কি জিনিস, তাহলে আমরা একটু করে ব্যাখ্যা দেখি এগুলো কি জিনিস। প্রথমে আসলো H, দেখেন তো এমটা কনস্ট্যান্ট সবগুলোর ক্ষেত্রে, এম মানে হচ্ছে মাল্টিপ্লায়ার। ডান, তাহলে এম গুলোর ঝামেলা শেষ। তাহলে H আসে প্রথমে। Hটা কি? হরিজন্টাল লোকেশন অফ দ্য অবজেক্ট রিলেটিভ টু দ্য বডি, অর্থাৎ হরিজন্টাল মাল্টিপ্লায়ার, লোকেশন মাল্টিপ্লায়ার HM, হরিজন্টালি তার কি পরিবর্তন এসেছে বা কি হয়েছে সেটা। তারপরে আসে VM, এম তো মাল্টিপ্লায়ার, ভি মানে ভার্টিক্যাল লোকেশন অফ দ্য রিলেটিভ টু দ্য ফ্লোর, ভার্টিক্যাল কি পরিবর্তন বা ভার্টিক্যাল কি ডিস্টেন্সটা সেটা ভি, অ্যান্ড দেন ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট মুভ ভার্টিক্যালি, এটা কোনটা? ডি। তাহলে দেখেন এইচ কি? হরিজন্টাল লোকেশন অফ দ্য অবজেক্ট রিলেটিভ টু দ্য বডি, আমার বডি থেকে আমার সামনে কত দূরত্বে বস্তুটা অবস্থান করছে সেটা হচ্ছে HM, মাল্টিপ্লায়ার পরে যুক্ত করব H। ভি হচ্ছে আমার সামনে বস্তুটা অর্থাৎ বস্তুটা ফ্লোর থেকে ভূমি থেকে কত উপরে উচ্চতায় আছে সেটা হলো ভি। ডি হচ্ছে নতুন অবস্থানে গিয়ে আগের অবস্থান এবং নতুন অবস্থানের কি পার্থক্য, ডিস্টেন্স কতটুকু হলো সেটা হলো ডি। এই ছবিতে আপনারা দেখেন, লক্ষ্য করেন, ছবিতে লক্ষ্য করেন আপনারা যে ডি, ঠিক আছে, হরিজন্টাল মাল্টিপ্লায়ার, ভার্টিক্যাল মাল্টিপ্লায়ার এন্ড ডি ডিস্টেন্স। এ হচ্ছে অ্যাসাইমেট্রি অ্যাঙ্গেল অফ দ্য টুইস্টিং রিকোয়ারমেন্ট। এ মানে হচ্ছে আপনি কত কোণে ঘুরছেন, ওই যে বললাম এভাবে ঘুরে যাচ্ছেন, এভাবে ঘুরে যাচ্ছেন, টুইস্ট খাচ্ছেন, তাহলে আপনি কতটুকুতে ঘুরে যাচ্ছেন সেটা। সেকেন্ড, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ দ্য লিফটিং অ্যাক্টিভিটি, আপনি কত মিনিটে কয়বার উঠাচ্ছেন এই বস্তুটা, কত মিনিটে কয়বার উঠাচ্ছেন ফ্রিকোয়েন্সি, এবং কতক্ষণ ধরে উঠাচ্ছেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কতক্ষণ ধরে উঠাচ্ছেন সেটি এফ। আমাদের চার্ট আছে, চার্ট থেকে বের করব। সি হচ্ছে কাপলিং অর কোয়ালিটি ওয়ার্ক গ্রিপস অন দ্য অবজেক্ট, এই যে বস্তুটা ধরছে, আমি যে বস্তুটাকে ধরছি, তো আমার বস্তুটার সাথে হাতের সাথে কিন্তু গ্রিপ হয়েছে, তাহলে আমার গ্রিপিংটা কতখানি হয়েছে, মানে কি রকম ভাবে আমি গ্রিপ করেছি সেটারও পয়েন্টস আছে, তাহলে সেটাকে কাপলিং কোয়ালিটি গ্রিপ অফ দ্য অবজেক্টিভস বলতেছি সি। এই সবগুলো নিয়ে মাল্টিপ্লায়ার সহ যদি আমরা গুণ করে দেই তাহলে এই সূত্র থেকে এলসি লোড কনস্ট্যান্ট, তারপর HM ইন্টু VM ইন্টু DM ইন্টু AM ইন্টু FM ইন্টু CM। তাহলে কি হরিজন্টাল এইভাবে মনে রাখবেন, হরিজন্টাল, ভার্টিক্যাল, ডিস্টেন্স, টুইস্ট যেটা অ্যাসাইমেট্রি টুইস্ট কতবার এবং